তাহলে এখানে কি বললাম যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা এমন এক ধরনের বল যে সেটা যেমন আমাদের প্লাস প্লাস মানে প্রোটন প্রোটনে আকর্ষণ করবে, সেরকম নিউটন নিউটন আকর্ষণ করবে, সেরকম প্রোটন নিউটন আকর্ষণ করবে। ঠিক আছে, ওটার সঙ্গে এই ফোর্সগুলোর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ওটা দেখা গেছিলো। ওটা কখন কেন ভেবেছিল যে এরকম ফোর্স থাকতে পারে? না, প্রথমে যখন ভাবলো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো আছে কী করে, তাহলে প্লাস প্লাস তো বিকর্ষণ করে তো দূরে চলে যাওয়ার কথা, এক কাছে পুঞ্জীভূত অবস্থায় আছে কী করে? নিশ্চয় ওখানে একটা আকর্ষণ বল কাজ করছে। তো তারপর আবিষ্কার হলো যে এরকম একটা আকর্ষণ বল ওখানে আছে ওর ভিতরে, যেটা প্লাস প্লাসকেও আকর্ষণ করে, প্লাস নিউট্রনকেও আকর্ষণ করে নিস্তরিতকে, আবার নিস্তরিত আকর্ষণ করে। কিন্তু ওই ফোর্সটার এখনও কোনো ইকুয়েশন নাই। ওটা পরীক্ষা করে আমরা পেয়েছি, কিন্তু এগুলো যেমন ইকুয়েশন আছে একটা করে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়েশন পেয়েছিলাম, কারণ সব ফোর্সগুলোরই ইকুয়েশন আছে, কিন্তু ওই ফোর্সটার কোনো ইকুয়েশন নাই এখনও পর্যন্ত। শুধুমাত্র এটা পরীক্ষালব্ধ ফল, যে পরীক্ষা করে আমরা দেখেছি যে এরকম ফোর্স একটা কাজ করে। ওই ফোর্সটার তাহলে ওইটা একটা বৈশিষ্ট্য ছিল। আর কী কী বৈশিষ্ট্য ছিল? যেরকম শর্ট রেঞ্জ ফোর্স, মানে এরকম একটা যদি প্রোটন থাকে, এই প্রোটনের পাশে যারা থাকবে, যদি কেউ প্রোটন থাকে বা নিউট্রন থাকে, যারা থাকবে এর পাশাপাশিগুলো, শুধু তাদের মধ্যেই একমাত্র বলটা কাজ করবে। মানে এই প্রোটনটা এই নিউট্রনটাকে আকর্ষণ করতে পারবে, একে পারবে, এই প্রোটনটাকে পারবে, একে পারবে। কিন্তু এর পরে যদি আর একটা প্রোটন থাকে, এই প্রোটনটা কোনো আকর্ষণ বল থাকবে না, শুধু ওর কাছাকাছি অঞ্চলটাই থাকবে। ঠিক আছে, মানে ওর একটা প্রোটনের সারাউন্ডিংয়ে যেগুলো আছে তাদের মধ্যে কাজ করবে, আবার সেই প্রোটনটা সারাউন্ডিংয়ে যে আছে তাদের মধ্যে কাজ করবে। মানে খুব শর্ট রেঞ্জ ফোর্স, খুব ক্ষুদ্র দূরত্বে ক্রিয়া করে। এইখানটা থেকে একটু চলে গেলেই এর ফোর্সটা আর কাজ করবে না ওখানে। এটা একটা বৈশিষ্ট্য ছিল। মনে পড়ছে না? মনে পড়ছে না? ট্রেনে পড়লি যে কদিন হয়েছে? হ্যাঁ, এটা খুব শর্ট রেঞ্জ ফোর্স হয়, নিউক্লিয়ার বল। তো এগুলো বৈশিষ্ট্য। যাক, ওইটা আমার এই চ্যাপ্টারের বিষয় নয়। হ্যাঁ বলুন, আসুন না, আসুন। যাক, এইটা এই চ্যাপ্টারের বিষয় নয়, আর ওইটা ডিটেলসে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটায় মেনলি এই তিনটে ফোর্স সম্বন্ধে জানবো। নর্মাল রিয়াকশান কী ফোর্স, টেনশন ফোর্সটা কেমন, আর স্প্রিং ফোর্সটা কেমন। ঠিক আছে, নর্মাল রিয়াকশান একটা কেমন ফোর্স আমরা দেখব। খুব সহজ চ্যাপ্টার, কিচ্ছু নেই চ্যাপ্টারটার মধ্যে। দেখ, নর্মাল রিয়াকশান ফোর্স এখান থেকে ভালো করে শুনবি, এর আগেরগুলো ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, যা বললাম। নর্মাল রিয়াকশান, নর্মাল রিয়াকশান ফোর্সটা কেমন ফোর্স একটা বলছে যে, ধর এইটা একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলটা পৃথিবী পৃষ্ঠে রাখা আছে, এটা পৃথিবী পৃষ্ঠটা। ঠিক আছে, এটা পৃথিবীর কেন্দ্র। ধর এখানে পুরো পৃথিবী রাখতে পারছি না, এত বড় বোর্ড আমার নাই, বোর্ডে পৃথিবীকে ধরাতে পারবো না, তাও মোটামুটি একটা এঁকেছি। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠটা। এই পৃথিবী পৃষ্ঠে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এর উপরে একটা টেবিল রাখা আছে, টেবিল। এই টেবিলটাতে এখানটায় একটা ব্লক রাখলি, এম ভরের একটা ব্লক, একটা বস্তুকে চাপিয়ে রাখলি এই টেবিলটার উপরে। ভর কত না, এম ভরের বস্তু। তাহলে কি হবে? এই এম ভরের বস্তুটা চাপিয়ে রাখলে কি হবে? তার জন্য নিউটনের প্রথম সূত্রটা আমাদেরকে জানতে হবে, যে এটা কি হবে সেটা জানার জন্য। নিউটনের প্রথম সূত্রে কি বলছে? নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রে নিউটন কি বলছে জানিস তো সবাই? কি বলেছিল ভাষাটা? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকে। এটা মানে কি? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, মানে প্রযুক্ত বল সমান 0। ঠিক আছে, এফ অ্যাপ্লাইড সমান 0। অ্যাপ্লাইড মানে প্রয়োগ করা, তাই তো? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, মানে এফ অ্যাপ্লাইড ফোর্সটা কত? যদি 0 হয়, তাহলে স্থির বস্তু কি হবে? স্থির বস্তুটা স্থির থাকবে। আর কি বলছে না, গতিশীল বস্তু, শিল দিক কই না রস্বই রে, গতিশীল বস্তু কি হবে না, চিরকাল
সরল রেখায় সমবেগে চলতে থাকবে, এই হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা। যে বলছে যদি অ্যাপ্লাইড ফোর্স 0 হয়, মানে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত যদি না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তুরা সে চিরকালই সরল রেখায় গতিশীলই থাকবে। কিন্তু বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয়, তাহলে সেই গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে? একটা বলকে তুই ছুঁড়ে দিলি, তো বলটা গড়ি গড়ি যাচ্ছে, সে চিরকালই গড়াতে থাকবে গতিশীল বস্তু? থেমে যাবে কিছুক্ষণ পর। তাহলে নিউটন ভুল। নিউটন বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে। আমি একটা বলকে গড়ি গড়ি আসছে, তারপর তার কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে সে কি চিরকালই গতিশীল থাকবে? তো নিউটন তো বলছে বল প্রয়োগ না হলে চিরকাল গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। বল প্রয়োগ হচ্ছে ওখানে। কোথায় হচ্ছে? যখন গড়ি গড়ি আসছে ঘর্ষণ বলটা প্রযুক্ত হচ্ছে। যদি ঘর্ষণ বলটা না থাকতো, তাহলে সে চিরকালই গতিশীল থাকতো। ঠিক আছে? তাছাড়া বায়ুর মধ্যে যখন আসছে, বায়ুর একটা বাধা কাজ করবে, সান্দ্রতা বাধা কাজ করবে, সেসব। তা বলছি যে যদি কোনো বল প্রয়োগ না হয়, তাহলে গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। সমবেগে, কোথাও যদি কোনো অঙ্কে আমাকে বলে দেয় যে এই বস্তুটা সমবেগে গতিশীল, তার মানে কি বুঝে নেবো? যে সেখানে বল 0। সমবেগে গতিশীল বস্তুতে কোনো বল কাজ করে না। এটা অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে। যখনই সমবেগ কোথাও উল্লেখ থাকবে, তখনই ওর মধ্যে একটা ক্লু পেয়ে যাবে যে ওখানে বল 0, কোনো বল কাজ করছে না। হ্যাঁ, আর স্থির থাকলে তো করবে না, ওটা তো জানিস, ওটা ক্লুয়ের কিছু নাই, যে স্থির আছে মানে কোনো বল কাজ করে। কিন্তু এইটা ভুল করে ছেলেরা, যে সমবেগ বলা আছে অথচ ভাবে যে বস্তুটা গতিশীল, তার মানে একটা বল কাজ করছে। কিন্তু নয়, সমবেগ থাকলে গতি কি বল 0, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর স্থির থাকলে বল 0। তো এইটা দিয়ে আমাদের এই নর্মাল রিয়াকশানের ব্যাখ্যাটা আসবে। দেখ কীরকম। আচ্ছা, এই যে বলছি অ্যাপ্লাইড ফোর্স যদি 0 হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে স্থির বস্তু গতিশীল হয়ে যাবে। ফোর্স অ্যাপ্লাই না করলে স্থির বস্তু স্থির থাকবে, তাই তো? তো ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে গতিশীল হবে তো বস্তু। সেটাই তো বললাম, যে যা প্রয়োগ করে বস্তুকে গতিশীল করা হয়, স্থির বস্তুকে ফোর্স এমন একটা রাশি যা প্রয়োগ করে বস্তুকে গতিশীল করা হয়। তাহলে একটা বস্তুতে ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা গতিশীল হবে? হ্যাঁ, এই যে এই বস্তুটাকে আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, গতিশীল হচ্ছে। এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, গতিশীল হচ্ছে। দুদিকে সমান ফোর্স অ্যাপ্লাই করছি, গতিশীল হচ্ছে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে বলি যে গতিশীল হবে। নেট ফোর্সটা এখানে 0, মানে এইদিকে যা ফোর্স দিয়েছি ওইদিকে তাই ফোর্স দিয়ে দিচ্ছি, ফলে কী হয়েছে? রেজাল্টটা হয়ে গেছে 0, তাই গতিশীল হচ্ছে না, তাই তো? তা এখানে কি করেছি আমি? পৃথিবী পৃষ্ঠে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা এম ভরের ব্লক রাখা আছে। ওই ব্লকটার উপর কি ফোর্স কাজ করবে? পৃথিবী এই ব্লকটাকে কি করবে? mg ভরে টানবে। এম ভরে বস্তুকে পৃথিবী mg বলে আকর্ষণ করে, জানিস, তাই তো? তাহলে পৃথিবী একে mg বলে নিজের দিকে টানো। তাহলে এর উপর অ্যাপ্লাইড ফোর্স আর তো কিছু নাই। তাহলে এর উপর যদি তার মানে কি এই বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? হয়নি? হচ্ছে। কে করছে? পৃথিবী করছে। তাহলে পৃথিবী যদি ফোর্স অ্যাপ্লাই করতো, তো নিউটনের সূত্র অনুসারে যদি অ্যাপ্লাইড ফোর্স থাকে, তাহলে তো বস্তুটা গতিশীল হবে। কিন্তু এই টেবিলের উপর থাকলেই গতিশীল থাকে না স্থির থাকে? স্থির থাকে। তার মানে নিশ্চয়ই এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। আমার দেখে মনে হচ্ছে, তাই তো? এই টেবিলটার উপরে আমি একটা এম ভরে ব্লক রেখেছি, পৃথিবী একে mg বলে টানছে। নিউটন বলছে যদি ফোর্স প্রয়োগ হয়, তাহলে সে গতিশীল হবে। তাহলে এই বস্তুটার নিচের দিকে পড়ে যাওয়ার কথা, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকেই গতিশীল হবে। আমি দেখালাম যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবো সেই দিকেই তার বেগ লাভ করবে, তাই তো? তাহলে এই দিকে ফোর্স অ্যাপ্লাই হলেই বস্তুটা এইদিকে পড়ে যাওয়ার কথা, পড়ে তো যাচ্ছে না। তাহলে কি নিশ্চয়ই এর উপর ফোর্স অ্যাপ্লাই হয়নি, কোনোভাবে ফোর্সটা 0 হয়ে গেছে। কি করে 0 হলো? বলছে এই টেবিলটা এর উপরে একটা ফোর্স প্রয়োগ করেছে উপরের দিকে, সেইটাই হচ্ছে নর্মাল রিয়াকশান E। এই টেবিলের তলটা এর সঙ্গে উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করেছে, তাহলে এইটা আর এইটা সমান হয়ে গেছে, দিয়ে 0 হয়ে গেছে নেট ফোর্স। তারপর তাহলে কী হয়ে গেছে? দিয়ে বস্তুটা স্থির হয়ে গেছে। ঠিক আছে? এই ফোর্সটার নাম হচ্ছে নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া। লম্ব কেন? এই টেবিলের তলটার সঙ্গে দেখ একদম লম্বভাবে প্রয়োগ হয়েছে, সবসময় লম্বভাবেই প্রয়োগ হবে কোনো তলেতে, তাই এটার নাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশান। ঠিক আছে? তাহলে এখানে কী হয়ে গেছে? এই এনটা আর mgটা সমান হয়ে গেছে, তাই পড়ছে না, ফলে নেট ফোর্স কী হয়ে গেছে? 0 হয়ে গেছে। উপরের দিকে আর এই দিকেরটা সমান হয়ে গেছে, ফলে নেট ফোর্স 0 হয়ে গেছে, তাই এটা পড়ছে না।
তার মানে ফোর্স নাই এই বস্তুটাই, ফোর্স নাই মানে কী হবে, ফোর্স না থাকলে স্থির বস্তু স্থিরই থাকবে, তাই ও স্থির হয়ে আছে। এই বলটার নাম কি, লম্ব প্রতিক্রিয়া। তা বোঝা গেল লম্ব প্রতিক্রিয়া বল কোনটা। এখন যদি এই টেবিলটার উপরে, এই ধর আমরা এই টেবিলটা, প্লাস্টিকের টেবিলটা, এর উপরে না হয় 1 কিলো 2 কিলো কোনো একটা বস্তু রেখেছি, ভেঙে পড়ছে না, হ্যাঁ, তো ওর উপরে এসে মুকেশ আম্বানি যদি ছেলেকে এনে বস করে দেওয়া হয়, তো এরকম মোটা ছিল এখন রোগা হয়ে গেছে, বুঝলি, তো ও থাকবে, ভেঙে পড়ে যাবে। বা এর উপর ধর একটা লরি চাপি দিলাম এই টেবিলটার উপরে, থাকবে? এর উপরে একটা লরি চাপি দিলে থাকবে? কেন থাকবে না? এইদিকে পড়ে যাচ্ছে, কারণ কি লরিটার ওয়েট অনেক বেশি, ফলে এই এমজি বলটা অনেক বেশি, অতটা বল এই টেবিলটা দেওয়ার ক্ষমতা নাই। এর বলটা যেটা হবে সেই বলটা টেবিলটা দিতে পারলে তবে তো ও আর এর সমান হয়ে 0 হবে। আর টেবিলটা, প্লাস্টিকের টেবিলটার একটা লরি চাপি দিলে অতটা বল দেওয়ার ক্ষমতাও নাই, ফলে কী হবে, তখন এই এনটার তুলনায় এমজিটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ফলে ভেঙে পড়ে যাবে নিচের দিকে। হ্যাঁ, এ হচ্ছে নর্মাল রিয়াকশান। কিন্তু এখানটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। তাহলে এখানে এই এমজিটার প্রতিক্রিয়া বল কে, এমজিটার প্রতিক্রিয়া বল কে, এনটা। এমজিটা নিচে দিয়ে কাজ করছে, এনটা উপরে দিয়ে কাজ করছে, তাহলে এমজির প্রতিক্রিয়া বল কি, এন তো, না এন নয়? এমজির প্রতিক্রিয়া বল এখানে এন নয়। কেন নয়? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কি জানি, যে আমি দেয়ালটাকে ঠেললাম, মানে আমি কাজ করছি দেয়ালটার উপর, আমি বল প্রয়োগ করছি দেয়ালটার উপরে, দেয়াল উল্টা আমাকে ঠেলবে, মানে দেয়াল বল প্রয়োগ করবে আমার উপর। তাহলে এখানে কি একটা বস্তুর উপর প্রয়োগ হলো? আমি দেয়ালের উপর প্রয়োগ করেছিলাম, দেয়াল আমার উপরে প্রয়োগ করছে, তা একটা বস্তুর উপরেই হলো না আলাদা আলাদা বস্তুর উপরে হলো? আলাদা আলাদা বস্তুর উপরে হলো, তাই তো। আমি দেয়ালে প্রয়োগ করেছি, দেয়াল আমার উপর প্রয়োগ করেছে। ঠিক তার উল্টোটা দেখ, আমি যার উপর প্রয়োগ করছি সে আমার উপর প্রয়োগ করছে। তাহলে এখানে এমজিটা কে প্রয়োগ করছে, কার ওপর? এমজিটা কে প্রয়োগ করছে? পৃথিবী প্রয়োগ করছে, পৃথিবী টানছে কাকে, বস্তুটাকে, ব্লকটাকে। তাহলে এর প্রতিক্রিয়া বল মানে কি, ব্লক টানবে পৃথিবীকে। এর উল্টো মানে সেটাই হচ্ছে, পৃথিবী টানছে ব্লকটাকে, তাহলে এর উল্টো হবে ব্লকটা টানবে পৃথিবীকে, তাহলে ব্লকটা এই পৃথিবীকে এই বরাবর টানবে। আর ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় মানে এমজি বলেই টানবে। পৃথিবী একে এমজি বলে টানছে ব্লকটাকে, তাহলে ব্লকটাও পৃথিবীকে এমজি বলে টানবে, এর প্রতিক্রিয়া বলে এটা। তাহলে তার মানে এই পেনটাকে পৃথিবী এমজি বলে টানছে, এর ভর যদি এম হয়, তাহলে এই পেনটাও তো পৃথিবীকে এমজি বলে টানছে। হ্যাঁ, তা দুজনেরই বলটা সমান, কিন্তু ছেড়ে দিলে এই পেনটা পড়ে যাচ্ছে, পৃথিবীটা তো ওই উপরে উঠে চলে আসছে না এর কাছকে, দুজন তো একই বল, তাহলে হচ্ছে না কেন? নিউটন তো সেটাই বলেছে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, সমান মানে এই পেনটাকে পৃথিবী যে বলে টানছে, পৃথিবীটাকেও এই পেনটা সেম বলেই টানছে। দেখতে এইটুকু হলে কী হবে, একই বল প্রয়োগ করছে, ঠিক আছে। তাহলে পৃথিবীটা কেন উঠে চলে এলো না এর কাছে, কেন পেনটাই পড়ে যাবে? পৃথিবীটা ভারী বলে। মানে কি, ভারী হলে কেন উঠে আসতে পারবে না? ধর তুই একটা বলকে একটু ছুঁড়ে দিলি, বলটা যে ত্বরণে যাবে ওই একই বল, মানে বলটাকে ছোড়ার সময় যে বল প্রয়োগ করেছিস তুই, তারপরে বলটা যে ত্বরণ সৃষ্টি হয়েছে, একটা পাহাড়কে ওইটা বল প্রয়োগ করে পাহাড়টাকে গতিশীল করে দেখ, হবে কি? হবে না তো, কারণ পাহাড়টা অনেক ভারী, ওর ত্বরণ সৃষ্টি করতে গেলে অনেক বেশি বল লাগবে। ফলে যে বলটা এখানে কাজ করছে সেই বলটাই এর ত্বরণ সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর ত্বরণ সৃষ্টি হতে পারছে না, ফলে পৃথিবীটা আসতে পারছে না, নিচে পড়ে যাচ্ছে, কিন্তু বলটা একই। তাহলে এর প্রতিক্রিয়া বল হলো এই এমজিটা। এই এমজিটা যেটা কি করেছিল, পৃথিবী টানছিল ব্লকটাকে, এর প্রতিক্রিয়া বল হলো ব্লকটা টানলো পৃথিবীকে, ঠিক আছে। এর প্রতিক্রিয়া এটা হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এই এনটার প্রতিক্রিয়া কোথায়? এনটাও তো একটা বল, নর্মাল রিয়াকশানটা, এর প্রতিক্রিয়া বল কোথায়? এনটা কে প্রয়োগ করেছে, কার ওপর? টেবিলটা প্রয়োগ করেছে বস্তুটার ওপর, তাই তো। তাহলে এর উল্টো মানে কি, বস্তুটা প্রয়োগ করবে টেবিলের ওপর, এই বস্তুটা ওই টেবিলটাকে উল্টো দিকে একটা নর্মাল রিয়াকশান প্রয়োগ করবে। এই এনটা কে প্রয়োগ করছে? বস্তু দিচ্ছে কার উপরে? টেবিলের উপরে। আর এই এনটা টেবিল দিয়েছে বস্তুর উপরে, তাই তো। তাহলে আমরা এখানে এখন এই এন এই এমজিগুলো কেন ধরলাম না, শুধু এন, এই এনটার সঙ্গে এই এমজিটা সমান করলাম, এগুলোও তো আছে। হ্যাঁ,
না, এগুলো নাই। আমি তো বস্তুটা কেন স্থির দেখছি, বস্তুটা এখানে স্থির আছে কেন সেটা আমি দেখছিলাম, মানে বস্তুটার উপর মোট বলটা শূন্য হতে হবে। তো এই এনটা বস্তুর উপর প্রয়োগ হয়েছে, এই এনটা কার উপর প্রয়োগ হয়েছে, টেবিলের উপর। তো বস্তুর উপর তো নয়, তাহলে বস্তুর ক্যালকুলেশন করার সময় ধরবো না। এই এমজিটা কি বস্তুর উপর প্রয়োগ হয়েছে, কার উপর প্রয়োগ হয়েছে? হ্যাঁ, এই এমজিটা পৃথিবীকে টানছে, যে ব্লকটা পৃথিবীর উপর প্রয়োগ হয়েছে, তাহলে এইটা আমি ধরবো না। আমি বস্তুর উপর প্রয়োগ হয়েছে শুধু এই এমজিটা, এটাকে কে প্রয়োগ করেছে, পৃথিবী। আর এই এনটা বস্তুর উপর প্রয়োগ হয়েছে, কিন্তু প্রয়োগ করেছে কে, টেবিল। এইটাও বস্তুর উপর প্রযুক্ত, এইটাও বস্তুর উপর প্রযুক্ত, কিন্তু প্রয়োগ করেছে আলাদা আলাদা লোক। এইটা প্রয়োগ করেছে পৃথিবী বস্তুর উপর, আর এটা প্রয়োগ করেছে টেবিল বস্তুর উপর, কিন্তু বস্তুর উপর প্রয়োগ হয়েছে। তাই আমি শুধু এটা ধরেছি। বস্তুকে যখন ক্যালকুলেশন করবো তখন শুধু বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো নেব। যদি আমি পৃথিবীটাকে নিয়ে ক্যালকুলেশন করতাম তখন এই পৃথিবীর উপর ক্রিয়াশীল বল এটাকে ধরতাম, ঠিক আছে। যদি টেবিলটা নিয়ে ক্যালকুলেশন করতাম তখন টেবিলের উপর ক্রিয়াশীল বল এনটাকে ধরতাম। যে বস্তুটার নিয়ে আমি ক্যালকুলেশন করব, তার উপর ফোর্স দেখব, যে বস্তুটার উপর, সেই বস্তুতে ক্রিয়াশীল বলগুলোই শুধু আমাকে দেখতে হবে, অন্যগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, বোঝা গেছে। এটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া। সবসময় কীভাবে কাজ করবে, তলের সঙ্গে লম্বভাবে কাজ করবে, বোঝা গেছে। তাহলে এটা নতুন ধরনের ফোর্স, এটাকে জানতিস না, নর্মাল রিয়াকশান কী ফোর্স, ঠিক আছে, বোঝা গেছে এটা। তারপরে কি ফোর্স বলেছিলাম একটা, টেনশন ফোর্স। টেনশন ফোর্স বা টান, টেনশন ফোর্স বা টান, এটা কি ধরনের ফোর্স? টান, টেনশন ফোর্স। এটা দেখ, এরকম একটা সিলিং থেকে, এটা একটা কোনো বাড়ির ছাদ, সিলিং, এই আমাদের সিলিং, ছাদ বাড়ি, সিলিং থেকে একটা সুতো দিয়ে, সিলিং থেকে একটা সুতো দিয়ে এই ব্লকটাকে ঝুলি দিল। এম ভরে একটা ব্লক, এম ভরে একটা ব্লককে কী করেছি, সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছি। পৃথিবীতে তো তার লেগে নাই পৃথিবী পৃষ্ঠের সঙ্গে, পৃথিবী পৃষ্ঠে এরকম জায়গায় থাক, ঠিক আছে, ঝুলছে। তাহলে এরপর কী কী বল কাজ করবে ব্লকটার উপরে, পৃথিবীকে এমজি বলে টানবে, তাই তো, তাদের পড়ে যাওয়া উচিত, কিন্তু তো পড়বে না, ঝুলে থাকবে, স্থির হয়ে থাকবে। তার মানে নিশ্চয়ই এর উপর কি নেট ফোর্স 0, হ্যাঁ। তাহলে নেট ফোর্স 0 মানে আরও নিশ্চয়ই কোনো ফোর্স আছে যেটা আমরা জানি না, কি আছে, ওই যে সুতো বরাবর এই দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে বলা যাচ্ছে টান টি, সুতো বরাবর উপরের দিকে। তাহলে উপরের দিকে এইটা আর নিচের দিকে এমজিটা সমান, তাই পড়ছে না, মানে টি সমান এমজি, ঠিক আছে। এটা হচ্ছে টেনশন ফোর্স বা টান। কিন্তু এই ফোর্সটা কে প্রয়োগ করলো, কার উপর, এটা তো জানিস, এমজিটা আর বলছি না, কে প্রয়োগ করেছে কার উপর জানিস তো, কে প্রয়োগ করেছে, এমজিটা পৃথিবী, কার উপর, ব্লকের উপর। এই টিটা কে প্রয়োগ করছে, কার উপর প্রয়োগ করছে, এইটা সিলিংয়ের যেখান থেকে ঝুলানো আছে, সিলিংটা প্রয়োগ করছে টেবিল ইয়েটা ব্লকটার উপর, কিন্তু কোন দিকে না, সুতো বরাবর, সুতোটা দিয়ে প্রয়োগ করছে, সুতোটার দ্বারা প্রয়োগ করছে এই পয়েন্টটা, মানে সিলিংটা বস্তুটার উপর উপরের দিকে, এইটাকে বলা হচ্ছে টান। দেখ, তাহলে এই বস্তুটা থেকে টান সবসময় কি হচ্ছে, সবসময় বাইরের দিকে কাজ করবে। এই বস্তুটাতে টান কখনো টান এই রকম, কখনো ওই মুখ হবে না টানে, এই বস্তুটাতে কখনো টান ওই মুখে কাজ করবে না, টান সবসময় বাইরের দিকে কাজ করবে, আউটওয়ার্ড ডিরেকশানে, বাইরের দিকে। তাহলে এই টানটা কে প্রয়োগ করলো, কার ওপর, সিলিংটা প্রয়োগ করেছে বস্তুর উপর। এর প্রতিক্রিয়া কী হবে, এর উল্টোটা, বস্তুটা প্রয়োগ করবে সিলিংয়ের ওপর, এই বস্তুটা প্রয়োগ করবে সিলিংটার ওপর। কোন দিকে, এই বস্তুটা সিলিংটাকে টানবে এই দিকে। এইটা তাহলে কার ওপর প্রযুক্ত বল, এই টিটা কার ওপর প্রযুক্ত বল, সিলিংটার ওপর। প্রয়োগ করেছে কে, বস্তু। দেখ সিলিং থেকে দেখ আউটওয়ার্ডে হচ্ছে না, সিলিংয়ের ওপর প্রযুক্ত বল সিলিং থেকে বাইরের দিকে, বস্তুর উপর প্রযুক্ত বল বস্তু থেকে বাইরের দিকে। সব সময় এর ওই মুখটা হবে কি, আউটওয়ার্ডে, বাইরের দিকে। তাহলে নিশ্চয়ই আমার ক্যালকুলেশন করার সময় এই টিটা ধরার প্রয়োজন নেই, আমি বস্তুটা কেন স্থির দেখছি, তাই তো, এই টিটা ধরবো। তাহলে এর কি, বস্তুর উপর প্রযুক্ত বল এইদিকে টি আর এদিকে এমজি, পড়ছে না মানে নিশ্চয়ই নেট ফোর্স 0, মানে টি সমান এমজি,
এইটাকে বলা হয় টান বা টেনশন ফোর্স। এই টান কোথায় কাজ করবে না, কোথাও যদি সুতো দিয়ে এরকম বস্তু ঝোলানো থাকে, বা সুতোর বদলে এটা রড হতে পারে, বা এটা একটা স্প্রিং হতে পারে, স্প্রিং দিয়েও যদি ঝোলানো থাকে, স্প্রিং দিয়েও ঝোলানো থাকতে পারে, স্প্রিং হতে পারে, ঠিক আছে। তার মানে এই টান কোথায় কোথায় কাজ করে, সুতোকে কী বলা হয়, স্ট্রিং, স্ট্রিং, রড, স্প্রিং, এগুলো। স্ট্রিং মানে সুতো, রড, স্প্রিং, এগুলোতে টান কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা একটা ফোর্স নতুন যেটা আমরা জানলাম, যেটা হচ্ছে টান বা টেনশন ফোর্স। আছে, দিয়ে দেবো। বোঝা গেছে টানটা, টান ফোর্সটা কি? আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কে চলে যাবো, ফার্স্ট লয়ের কিছু অঙ্কে। এটা সে 9, 10-এর মতো নয় যে ফার্স্ট ক্লাসে এরকম ইতিহাস দেখার মতো থাকবে, এখানে সব এরকম অঙ্ক করতে হবে এরপর দেখে, এগুলো কাজে লাগিয়ে। খুব ভালো যে চ্যাপ্টার, আমার তো খুব স্পেশালি ভালো লাগে এই চ্যাপ্টারটা, খুব মজাদার চ্যাপ্টারটা প্রচুর রকমের অঙ্ক হয়। দেখ একটা অঙ্ক দিচ্ছি, প্রথমে একটু সহজই দিই। এইরকম একটা সিলিং থেকে বলছে, একটা সিলিং থেকে একটা সুতো দিয়ে একটা ব্লককে ঝোলানো আছে, এখান থেকে আবার সুতো দিয়ে আর একটা ব্লককে ঝোলানো আছে, ঠিক আছে। এই ব্লকটা ধর 3 কেজি, এই ব্লকটা 5 কেজি। আমাকে বলছে এই যে দুটো সুতো আছে, এই সুতো দুটোতে কত টান কাজ করছে বার করো। ছবিটা আঁক দিয়ে কোশ্চেনটা লিখ, সুতো দুটোতে টানের মান নির্ণয় করো। এই যে দুটো সুতো আছে, এই সুতো দুটোতে কত টান কাজ করবে সেটা আমাকে বার করতে হবে। সুতো দুটিতে টানের মান নির্ণয় করো। পারবি বার করতে? যেগুলো শিখলাম আমরা টেনশন ফোর্স, ওইগুলোই কাজে লাগাতে হবে শুধু, কিন্তু একটা দেখিয়ে দিই করে, নাহলে বুঝতে পারবি না প্রথমে। হ্যাঁ, তাহলে দেখ এটা তো ঝুলছে, মানে এরা সবাই কি স্থিরই আছে। স্থির আছে মানে এখানে নিউটনের ফার্স্ট ল লাগবে, মানে নেট ফোর্স 0 হবে। এর উপর কী কী বল কাজ করছে বল, 5 কেজির উপর। নিচের দিকে পৃথিবী টানছে, ওকে 5G বলে। এম হলো mg বল, 5 কেজি বলে 5 × g, 5G বল। আর কী হবে, এই সুতোটার এই দিকে বাইরের দিকে একটা টান কাজ করবে, T1 ধরলাম, কারণ দুটো সুতো আছে, T1 T2 ধরবো, শুধু T ধরলাম না, T1 ধরলাম। আর কিছু কাজ করছে এর উপর বল, এই 5 কেজির উপর আর কোনো বল কাজ করছে? পৃথিবী টানছে mg বলে, আর সুতোকে টানছে উপরের দিকে T1 বল। আবার 5 কেজি তো ঠিক এর প্রতিক্রিয়া বলার জন্য এই দিকে একটা T1 দিবে 3 কেজিটার উপর। এই সুতোটা তো 3 কেজি ঝুলছে, তার মানে এই T1টা কে প্রয়োগ করছে? 3 কেজিটা প্রয়োগ করছে 5 কেজির উপর। তাহলে একইভাবে 5 কেজিটা আবার 3 কেজির উপর একটা T1 দিবে। সেই এই T1টা আমার ধরার দরকার আছে নাকি এই 5 কেজি ক্যালকুলেশনেতে? ধরার দরকার আছে? এটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? 3 কেজির উপর, ধরার দরকার নেই। তাহলে 5 কেজিতে নেট ফোর্স মোট কী কী বল অ্যাপ্লাই হচ্ছে না, T1 আর 5G। যেহেতু স্থির আছে তার মানে উপরের দিকে ফোর্স আর নিচের দিকে ফোর্স কি সমান, তার মানে T1 সমান 5G, মানে T1 সমান 5 × G এর মান 10, মানে 50 নিউটন। G এর মান 9.8, ঠিক আছে। আমরা মুখে মুখে ক্যালকুলেশন করার জন্য 10 করে যাবো, পরীক্ষায় কিন্তু 10 লিখলে হবে না, পরীক্ষায় 9.8 লিখে 5 দিয়ে ক্যালকুলেটারে গুণ করে বসাবি, যা আসবে, ঠিক আছে। আমরা অ্যাপ্রক্সিমেট ইকুয়ালস টু এখানে সব 10 ধরে যাবো। এই চ্যাপ্টারটায় আমি যা কিছু ক্যালকুলেশন করবো সব G 10 ধরে করবো, ঠিক আছে, কিন্তু ওদিকে সব 9.8 ধরে করতে হবে। তাহলে T1 বেরিয়ে গেল তো। 3 কেজির উপর ক্রিয়াশীল বল কী কী বল, এই T1টার উপর ধরতে হবে। 3 কেজির উপর এই T1টা কাজ করছে, হ্যাঁ করছে তো এই T1টা 3 কেজির উপর। আর কী কাজ করছে 3 কেজির উপর? পৃথিবী ওকে টানবে 3G বলে, পৃথিবী টানবে তো 3G বলে। আর এই T1টা কে টানছে? 5 কেজিটা টানছে। আর এই 3Gটাকে টানছে পৃথিবী টানছে। আর এই দিকে কী হবে, সিলিংটাকে টানবে একটা বলে, T2 লিখলাম, কারণ আলাদা সুতো হয়ে গেছে, আলাদা টান দিতে হবে। এই সুতোটা তো নয় যে T1ই ধরে দেবো, ওটা আলাদা সুতো, আলাদা নাম দিতে হবে T2। এর উপর আর কিছু বল কাজ করছে? আর কিছু না, এইগুলোই। তাহলে এখানেও তো কী হবে, এই বস্তুটা স্থির তো, তার মানে উপরের দিকে ফোর্স আর নিচের দিকেরগুলো কি সমান, দুপাশাটা সমান হলে তবেই তো স্থির থাকবে না। তাহলে কী হবে এখানে ইকুয়েশনটা, T2 সমান T1 প্লাস 3G। তা T1 এর মান তো আমার বেরিয়ে বসে আছে 50, তাই তো, প্লাস 3G মানে কত, 3 × G এর মান 10, 30, মানে 80
নিউটন। T2 সমান বেরিয়ে গেল 80 নিউটন, T1 সমান বেরিয়ে গেল 50 নিউটন। বোঝা গেছে অঙ্ক? তিন রাশির একটা দিয়ে দিচ্ছি, তিনটে, এটা করে আমাকে বলবি। সিলিং থেকে এরকম একটা ব্লক ঝুলছে, এখান থেকে আরেকটা ব্লক ঝুলছে, এখান থেকে আর একটা ব্লক ঝুলছে। এইটা ধর আমি বললাম যে 5 কেজি, এটা বললাম 4 কেজি, এটা বললাম 2 কেজি। এখানে সুতোগুলিতে টান নির্ণয় কর। তিনটে সুতো আছে এখানে, ঠিক আছে? চোখ টাকার পর লিখ সুতোগুলিতে টান নির্ণয় করো। কোশ্চেনটা লিখে রাখবে, সুতোগুলিতে টান নির্ণয় করো, করে আমাকে বল। সবার T1 T2 আলাদা ধরে নিস না জানো, এটা T1 ধরবি, এটা T2 ধরবি, এটা T3 ধরবি। কেউ উল্টো ধরতে পারিস, কিন্তু যাতে সবার একই বেরোয় তার জন্য বলে দিলাম, ঠিক আছে? শেষের সুতোটার টানগুলো T1 ধরবি, মাঝেরটা T2 ধরবি, উপরেরটা T3 ধরবি। কর, করে বল। এটা T1টা কত বেরোচ্ছে? আচ্ছা, এই দিকে T1, তাই তো, আর এই দিকে 2G, তা T1 সমান 2G। ফার্স্ট ইকুয়েশন আসছে আমার T1 সমান 2G, মানে T1 সমান 10 2 20 নিউটন। 4 কেজির ওপর কী বল কাজ করবে? নিচের দিকে একটা 4G কাজ করবে, আর এই দিকে T1টার প্রতিক্রিয়া বলটা কাজ করবে, T1টা, আর উপরে দিয়ে কী কাজ করবে? T2 কাজ করবে। তাহলে এখানে ইকুয়েশন কত হবে? ইকুয়েশনটা কত হবে আগে বলো? T2 সমান T1 প্লাস 4G। তা T1 20 প্লাস 4 10 40, মানে 60 নিউটন। T2 বেরিয়ে গেল। বাহ, আচ্ছা, তাহলে 5 কেজির উপর কী বল কাজ করবে? এর প্রতিক্রিয়া বল T2টা কাজ করবে, আর এইদিকে 5G কাজ করবে, আর এইদিকে কী করবে? T3 কাজ করবে। তাহলে এর ইকুয়েশন কত হবে? T3 সমান T2 প্লাস 5G। T2র মান 60 প্লাস 5G মানে 5 10 50, মানে 110 নিউটন। বেরিয়েছে সবার? T3 সমান 110 নিউটন। হয়ে গেল সেকেন্ড প্রবলেম। পরের প্রবলেম দেখ, বুঝবো? দেখ এরপর একটা এরকম, এখান থেকে একটা সিলিং থেকে একটা বস্তুকে ঝোলানো আছে, এরকম একটা ব্লককে এরকম করে বাঁধা আছে। এইটা যদি না থাকতো তাহলে একদম সোজা ঝুলতো, ঠিক আছে? একে এই দিকে আবার বেঁধে দিয়েছি, ঠিক আছে? এই বস্তুটা ধর 2 কেজি, 2 কেজি। এইটা যে কোণটা করেছে অনুভূমিকের সঙ্গে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটার মান 60 ডিগ্রি। তাহলে বলছে যে এই সুতোটার এই সুতোটায় টান কত বার করতে হবে। কী হলো দেখি, এরকম করছিস কেন? হ্যাঁ, এই সুতোটায় টান কত হবে? ছবিটা আঁক, একে লেখ যে সুতো দুটিতে টান নির্ণয় করো। সুতো দুটিতে টান নির্ণয় করো, বিরাট সহজ। ওই রকম ভাবি, কিচ্ছু নেই। একটা করে দিই এরকম ভেঙে, কী করে করতে হয়, এরকম সোজা নয় যেহেতু। এর উপর কী বল কাজ করছে বল, তোরাই বলে যাবি। 2 কেজির উপর পৃথিবী নিচের দিকে 2G বলে টানছে, পৃথিবী সবসময় নিচের দিকেই টানে। আর এই সুতোটাকে কী করবে? এই দিকে ধর T1 টান প্রয়োগ করছে, এই সুতোটা বাইরের দিকে T2 টান প্রয়োগ করছে। এটুকু বোঝা গেছে? এর উপর ক্রিয়াশীল বল বেরিয়ে গেছে, আর তো কিছু নাই। কিন্তু ওই যে ভেক্টর ভাঙার নিয়মটা বললাম, এই T2টা যেহেতু বেঁকে আছে, একে একটা অংশ উপরের দিকে করে দিলাম, আর একটা অংশ এই পাশ দিকে করে দিলাম, উপাংশ ভেঙে দিলাম, ঠিক আছে? একটা উপাংশ উপরের দিকে আর একটা উপাংশ পাশের দিকে। এখানে তো একটা কোণ জানতে হবে, তবে তো সাইন আর কসে ভাঙবো। এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা ক ডিগ্রি? 60 ডিগ্রি একান্তর কোণ। তাহলে এই দিকে কত অংশ ভাঙবে? যেদিকে কোণটা করে কসটা আসে, তাহলে এদিকে কত আসবে? T2 cos 60 ডিগ্রি। ওখানে T2 cos থিটা ছিল, থিটা কোণ হয়েছিল বলে, এখানে 60 ডিগ্রি আছে, তো T2 cos 60 ডিগ্রি। এইদিকে কত হবে? T2 sin 60 ডিগ্রি, তাই তো? T2 cos 60 মানে কত? T2 ইন্টু cos 60 এর মান কত? হাফ, মানে T2/2 এইদিকে মান।
T2 সাইন ষাট মানে কত, T2 আর সাইন √3/2, তার মানে √3 T2/2 উপরের দিকে কাজ করছে। অঙ্ক হয়ে গেছে, আর এটা কোনো দাম নাই, এই Q2 এই দুটো ভাগ করে দিয়েছি। হ্যাঁ, এরপর বলে এই বস্তুটা স্থির আছে তো, এই পাশাপাশি যাচ্ছে না, এই পাশাপাশি যাচ্ছে না তো বস্তুটা, তার মানে এই পাশের বল ওই পাশের বল কি সমান। ওই পাশের বল কী ছিল, T1, আর এই পাশে কত ছিল, T2/2 সমান। তাহলে একটা ইকুয়েশন হবে T1 সমান T2/2। হ্যাঁ, আবার উপর নিচেও তো যাচ্ছে না বস্তুটা, উপর নিচেও তো যাতায়াত করছে না, তার মানে উপরের দিকে ফোর্স আর নিচের দিকে ফোর্স কি সমান। তো উপরের দিকে ফোর্স এইটা, নিচের দিকে ফোর্স 2G সমান। আর ইকুয়েশন হবে উপরের দিকে ফোর্স কত, √3 T2/2 সমান নিচের দিকে ফোর্স কত 2G। তো √3 T2 সমান 4G, 4G মানে 40 হবে, তাই তো। তা √3 T2 সমান 40, T2 সমান কত 40/√3 নিউটন। T2 মান বেরিয়ে গেল, T2 মানটা এখানে বসিয়ে দে, তাহলে T1 বেরিয়ে যাবে এই সমীকরণটা বসিয়ে দিলে। এটা বসিয়ে দিলে T1 সমান কত আসছে, T2 মান হচ্ছে 40/√3 ইন্টু 1/2 আছে, কেটে যে 20, তা T1 সমান হয়ে যাবে কত 20/√3 নিউটন। ঠিক আছে না, বুঝতে পারলি না, বোঝা গেছে? তবে কিচ্ছু নেই, সহজ অঙ্ক। পরের অঙ্ক বুঝবো। চারের অঙ্ক বলছে যে এই রকম এইরকম একটা ব্লক ঝুলছে তার, এরকম সিলিং থেকে, ঠিক আছে। এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 4 কেজি ব্লক। এই সুতো দুটোতে টান কত, এই দুটো সুতো, এই সুতোটা আর এই সুতোটাতে টান কত নির্ণয় কর। এই সুতোটা আর এই সুতোটাতে টান কত, পারবি? আচ্ছা করে নে, অত টাইম দিলে তো হবে না। এর উপর কী কী বল কাজ করছে বল, তোরাই বল, আমি করে যাচ্ছি। 4G, ঠিক আছে। আর এই সুতোতে আউটওয়ার্ডে টান কাজ করবে, এইটাই T1 ধরলাম, এইটাই T2 ধরলাম। আচ্ছা এটা T1 ধরবো, তাই হোক, এটা T1 হলো, এটাই T2, ঠিক আছে। তো এখন আমার এই বরাবর তো কোনো অ্যাক্সিস নেই, আমাকে হয় উপরের দিকে আর পাশাপাশি করতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাঙতে হবে। তো এইটাকে সঙ্গে সঙ্গে কী করবো, এই দিকে একটা অংশ ভেঙে দিলাম আর উপর দিকে একটা অংশ ভেঙে দিলাম, হয়ে গেছে তো ভাঙা। হ্যাঁ, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত, এইটা 30 ডিগ্রি একান্তর কোণ। হ্যাঁ, তাহলে এই দিকে আবার কেউ এইটাকে লম্ব টেনে এরকম করতে পারে, এটা লম্ব টেনে দিলে এটা 90 হয়ে গেল, এটা 30 মানে এই কোণটা 60 ডিগ্রি, তাও হবে, কেউ এভাবেও করতে পারে। তো এইটা 30 ডিগ্রি যদি হয়, এটা T1 হলে এদিকে কত আসবে, T1 cos 30 ডিগ্রি, তাই তো। যেদিকে কোণটা করে সেদিকে সঙ্গে cos উপাংশ ভাঙে, এইদিকে সঙ্গে কোণটা করেছে 30 ডিগ্রি, তাহলে এইদিকে T1 হলে এইদিকে কত হবে, T1 cos 30, এইদিকে কত হবে T1 sin 30 ডিগ্রি। হ্যাঁ, একইভাবে এই T2টাকেও ভাঙ, T2টার একটা অংশ কি আসবে, এই দিকে আসবে, আর একটাতে এই লাইনটাতেই হবে উপরের দিকে। হ্যাঁ, এই লাইনটাতেই হবে। এটা 60 ডিগ্রি হলে এই কোণটা ক ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে একান্তর কোণের জন্য। তাহলে এই T2টার জন্য এইদিকে কত অংশ আসবে, T2টার জন্য T2 cos 60 ডিগ্রি, আর এইদিকে কত আসছে T2 sin 60 ডিগ্রি। অঙ্ক তো হয়ে গেল। এবার কি এই বস্তুটা তো স্থির আছে, এইদিকে যাচ্ছে না, তার মানে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স কি সমান। এইদিকে ফোর্স মানে কত, T2 sin 60 ডিগ্রি সমান T1 sin 30 ডিগ্রি। এটা একটা ইকুয়েশন, এবার সাইন কসের মান বসিয়ে দেয়, তাহলে T1 T2 একটা সম্পর্ক পেয়ে যাবো। আবার কি হবে, উপর নিচে তো যাচ্ছে না বস্তুটা, তার মানে নিচের দিকে ফোর্স আর উপরের দিকে ফোর্স সমান। নিচের দিকে ফোর্স কত, এর উপরের দিকে ফোর্স কত
এই দুটোর যোগফল দুটো আছে উপরের দিকে, দুটো ফোর্স উপরের দিকে কাজ করেছে, T1 cos 30, T2 cos 60, আর নিচে দিয়ে কত 4G, তাহলে 4G সমান কত T1 cos 30 ডিগ্রি প্লাস T2 cos 60 ডিগ্রি। এই দুটোকে সমাধান কর, তাহলেই বেরিয়ে যাবে অঙ্ক। সমাধান কর, কত আসছে বল, T2 sin 60 মানে T2 ইন্টু কত √3/2 সমান T1 ইন্টু sin 30 মানে হাফ, 2 2 কেটে গেল, তাহলে √3 T2 সমান T1 আসছে। দেখ একটা সমীকরণ, √3 T2 সমান T1 আসছে, আসছে তো। আর এটা কত হবে 4G, জি এর মান পরে বসাচ্ছি, সমান T1 cos 30 মানে কত √3/2 প্লাস T2 cos 60 মানে কত হাফ। ঠিক আছে, এই এখানে আবার T1 সমান √3 T2 আছে, T1 এর জায়গায় বসিয়ে দিয়ে এখানে √3 T2, তাহলে 4G সমান এই T1টার জায়গায় কত বসাচ্ছি √3 T2 ইন্টু √3/2 প্লাস T2 বাই কত 2। বুঝতে না পারলে বল, এই T1 এর মানটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম, এই T1টার জায়গায়, এই T1টার জায়গায় কত বসিয়েছি, T1 সমান √3 T2, √3 T2 বসিয়ে দিয়েছি, তাহলে 4G সমান কত আসছে √3 3, হ্যাঁ 3T2/2 আসছে, দেখ প্লাস T2/2 যোগ করলে কত আসছে 4T2/2 মানে 2T2, তাহলে 4G সমান 2T2, 2 2 4 কাটছে একটা 2, মানে T2 সমান কত বেরিয়ে গেল, T2 সমান 2G, আর T2 সমান আমার বেরোলো কত 2G, মানে 2 ইন্টু G মানে 10 মানে 20 নিউটন, T2 সমান বেরোলো 20 নিউটন। এটার পর এখানে চলে এসেছি, ঠিক আছে, এটার পর এখানে দেখ, বুঝতে পারলি কি না, দেখ ক্যালকুলেশনটা কত কিছু গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে, মুখগুলো দেখে মনে হচ্ছে কত কিছু গোলমাল হয়ে গেছে, কি বল কোনটা বুঝতে পারলি না বল, পেরেছিস? শুধু ক্যালকুলেশন সিম্পল, আর কিছু নাই নাকি। তাহলে T1 কত হবে, এখানে এনে বসি দে, T2 মানটা 20 মানে 20 √3, T1 সমান কত হবে 20 √3 নিউটন। হয়েছে? হ্যাঁ ঠিক তো? আচ্ছা, টান তো অনেকগুলো হলো, এবার একটা নর্মাল রিয়াকশন দিয়ে দেখি। ক্যালকুলেশন নিজেরা করবি এগুলো বাড়িতে, উত্তরগুলো লিখে নিয়ে চলে যা, ক্যালকুলেশনগুলো দেখে দেখে টুকলে তো শিখতে পারবি না। T1 সমান √3 T2, T2 মানটা এনে বসিয়ে দিয়েছি, T2টা 20। ক্যালকুলেশনের উত্তরগুলো লিখে নিয়ে চলে যা, বাড়িতে করবি, এগুলো সেই 7 8-এর ক্যালকুলেশন। কোনখানটা বুঝতে পারলি না বল? এই তো এরপর এখানে করেছি, T2 মান 20 নিউটন বেরিয়েছে, হ্যাঁ। আবার তো আমাদের একটা সমীকরণ বেরিয়েছিল যে T1 সমান √3 T2, তা T1 সমান কত হবে √3 ইন্টু T2 মানটা 20 বসিয়ে দিচ্ছি, তাহলে 20 √3 নিউটন। হ্যাঁ বুঝবো? হ্যাঁ, আর এটা দেখার কিছু নাই, বাড়িতে ক্যালকুলেশনটা করবি যদি না পারিস, এখন যদি তাড়াতাড়ি গোলমাল হয়ে যায় বাড়িতে করবি। এবার একটা আমরা নর্মাল রিয়াকশান বার করতে দিচ্ছি, লম্ব প্রতিক্রিয়া। ধর এইরকম একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে, এই ব্লকটা 4 কেজি, এই ব্লকটা 2 কেজি, এরকম একটা সারফেসে রাখা আছে, মানে মেঝের উপরে একটা 4 কেজির উপরে একটা 2 কেজি ব্লককে রাখা আছে। আমাকে এখানে বার করতে বলছে ফাইন্ড নর্মাল রিয়াকশন বিটুইন 2 কেজি অ্যান্ড 4 কেজি ব্লকস। ওই যে নর্মাল রিয়াকশান বার করো 2 কেজি আর 4 কেজি ব্লকটার মধ্যে, অ্যান্ড
also find the normal reaction between 4 kg block and the surface. Between 4 kg block and the surface. বুঝতে পেরেছিস কোশ্চেনটা? 2 কেজি আর 4 কেজি ব্লকটার মধ্যে কত নর্মাল রিয়াকশন কাজ করছে বার করতে হবে, আর 4 কেজি ব্লক আর এই সারফেসটার মধ্যে কত নর্মাল রিয়াকশন কাজ করছে আমাকে বার করতে হবে। না বুঝতে পারলি না? হ্যাঁ, তো বার করতে পারবি না? একটা করে দিতে হবে, করে দিতে হবে। 4 কেজির উপর ক্রিয়াশীল বল কি কি বল? পৃথিবী টানছে কে? 4G বলে। আর মেঝে এঁকে দিবে কি? মেঝের উপর আছে তো, তাহলে মেঝে এর উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে তো, যেমন টেবিলের উপর থাকলে টেবিলটা করছিল, এই মেঝের উপর ব্লকটা রাখা আছে মানে মেঝে একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, সেটা কত? N1 বললাম। এখানে দুটো নর্মাল রিয়াকশন বেরোবে, শুধু N ধরবো না, N1 N2 ধরবো, ঠিক আছে? N1 বললাম। আর 4 কেজির উপর কিছু বল কাজ করছে, 4 কেজির উপর আর কিছু বল কাজ করছে, কিছু করেনি তো? ঠিক করে দেখেছিস? আচ্ছা, 2 কেজির উপর ক্রিয়াশীল বলগুলো বল। পৃথিবী টানছে 2G বলে, আর এই 4 কেজি ব্লকটার উপর আছে মানে 4 কেজি ব্লকটা এঁকে দিবে একটা নর্মাল রিয়াকশন N2। যার উপর থাকবে সে তো দিবে, 4 কেজির উপর আছে 4 কেজি একটা নর্মাল রিয়াকশন দিলে N2। তাহলে এর প্রতিক্রিয়া বল কোথায়? তাহলে 4 কেজিটা 2 কেজির উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করছে, তাহলে 2 কেজিটা 4 কেজির উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে না? তার বলি 4 কেজির উপর আর কিছু বল নাই, এ একটা বল থাকবে না N2। ভালো করে দেখ, এই N2টা তো 4 কেজির উপরই ক্রিয়াশীল বল। কে প্রয়োগ করেছে এই N2টা? এই N2টা কে প্রয়োগ করেছে 4 কেজির উপর? 2 কেজিটা। কারণ কি না, 4 কেজির উপর 2 কেজিটা ছিল, ফলে 4 কেজি 2 কেজির উপর একটা বল প্রয়োগ করেছে, ফলে তার প্রতিক্রিয়া বলের জন্য 2 কেজি বা 4 কেজির উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে এই 4 কেজিকে যখন ধরবো তখন এই বলটাও তো ধরতে হবে, এটা তো 4 কেজির উপরই ক্রিয়াশীল বল। আমি কি বললাম, যাকে নিয়ে ক্যালকুলেশন করবো তার উপর ক্রিয়াশীল বলগুলো নিতে হবে। তাহলে 4 কেজির উপর মোট কী কী বল কাজ করলো? 4 কেজি তো স্থির, মানে উপর নিচে বল তো সমান। 4 কেজির উপর উপর দিকে কী বল কাজ করছে? 4 কেজিটার উপর শুধু, অন্য কোনো বল দেখবি না। 4 কেজির উপর উপরের দিকে কী কী বল কাজ করছে বল? N1টা। আর কিছু? আর কিছু 4 কেজির উপর উপরের দিকে নাই তো? নিচের দিকে কী কী কাজ করছে বল? 4G আর N2। বাহ, এই তো হয়ে গেল একটা ইকুয়েশন, ঠিক আছে? আর এবার 2 কেজির ইকুয়েশনটা বল। 2 কেজির উপর কী কী বল কাজ করছে উপরের দিকে আর নিচের দিকে? উপরের দিকে N2 আর নিচের দিকে 2 কেজির উপর 4G। 2 কেজিকে তো পৃথিবী 2G বলে টানছে, তাহলে 2G সমান N2, তাই তো? তাহলে N2 সমান কত বেরিয়ে গেল? 2G মানে 20 নিউটন। তাহলে N1 কত বেরোবে? 4G মানে 4 × 10 = 40 প্লাস N2 মান 20 মানে 60 নিউটন বেরিয়ে গেল। না বেরোলো না? বেরোলো তো? আচ্ছা, আর একটা দিই, অনেকগুলো মন থেকে দিলাম, এবার একটা খাওয়া থেকে দিই। এরকম 3টে ব্লক, এটা সারফেস, এ একটা ব্লক, এ একটা ব্লক, এ একটা ব্লক, 3টে ব্লক, ঠিক আছে? এইটা হচ্ছে ধর 6 কেজি, 4 কেজি, 2 কেজি। নর্মাল রিয়াকশান কোথায় কোথায় বার করবি? আমি আর কোশ্চেনটা লিখে দিচ্ছি না, কোশ্চেনটা লিখে নে। 6 কেজি আর সারফেসের মধ্যে, মানে এই তলটাই, ঠিক আছে? নর্মাল রিয়াকশান বিটুইন 6 কেজি ব্লক অ্যান্ড সারফেস, অলসো বিটুইন 4 কেজি ব্লক অ্যান্ড 6 কেজি ব্লক, অ্যান্ড অলসো বিটুইন 2 কেজি ব্লক অ্যান্ড 4 কেজি ব্লক। এই 3টে